সুধী শ্রোতা বন্ধুরা, আজকে আমি সমরেশ মজুমদারের কলমে যে নাটকের রিহার্সাল হয় না গল্পটা পাঠ করে শোনাচ্ছি। শুরু করছি আজকের নিবেদন, যে নাটকের রিহার্সাল হয় না। স্টেশন থেকে সাইকেলে 10 মিনিট লাগে গ্রামে পৌঁছতে। অবশ্য ভ্যান রিক্সাও আছে। 4-5 জনের মাথা পিছু ভাড়া 2 টাকা। জেলার অন্য গ্রামগুলোর থেকে এই গ্রাম অনেকটাই আলাদা। প্রত্যেকের অল্প বিস্তর জমি জমা তো আছেই, সেটা গ্রামের মানুষের সচরাচর থাকে, কিন্তু প্রায় প্রতিটি পরিবারের একজন না একজন রেল চাকরি করেন। চাকরিতে থাকাকালীন কেউ মারা গেলে তার স্ত্রীকে সরকার সহানুভূতি দেখাতে চাকরি দেন। দেখা যাচ্ছে এই গ্রামের মানুষদের গড় আয়ু 40 থেকে 45-এর মধ্যে। ফলে যারা মারা গেছেন তাদের বিধবারা 35-38-এ চাকরি পেয়ে যান। রোজ ভ্যান রিক্সা এবং ট্রেনে কলকাতায় যাওয়া আসা করেন। যিনি ছিলেন একেবারে ঘরের বউ, চাকরি পাওয়ার 2 মাসের মধ্যে তার পোশাক এবং চেহারারও পরিবর্তন হয়। যে যত সুশ্রী তার পরিবর্তন ততই বেশি। মৃত স্বামীর পেনশনের সঙ্গে নিজের মাইনেটা যোগ হওয়ায় তাদের স্বাচ্ছন্দ্য চোখে পড়ার মতন হয়। অন্তত গ্রামের যেসব বউ সংসার সামলাতে হিমশিম খাচ্ছে তারা মনে মনে ঈর্ষান্বিত হয়। শোভার বিয়ে হয়েছিল মাত্র 16 বছর 10 মাস বয়সে, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েই। বিয়ের পর ফল অনুকূলে গেলেও আর কলেজে পড়া হয়নি। পাত্র রেলের চাকুরে, উপরিও আছে, পড়াশোনার কোনো প্রয়োজনও নেই। স্বামী নিবারণ রোজ বাড়ি ফেরে রাত 10টার ট্রেনে। অফিসের পর শখের রিহার্সাল দেওয়া তার প্রবল নেশা। এই নিয়ে শোভার সাথে তার কম ঝামেলা হয়নি। শাশুড়িও শোভাকেই সমর্থন করেন। বিয়ের 12 বছর হয়ে গেছে, কিন্তু আজও কোনো সন্তান হয়নি। শোভাই জোর করে নিজেদের পরীক্ষা করিয়েছিল। দেখা গেল কারো কোনো খামতি নেই, তবু হচ্ছে না। শোভার সময় কাটতে চায় না। আজ সকালে ট্রেন ধরতে যাওয়ার আগে নিবারণ বলে গিয়েছিল তাড়াতাড়ি সে ফিরবে। এর আগে অনেকবার বলেছে কথা, শোভা বিশ্বাস করেনি আজও। কিন্তু বিকেল 4:30-র সময় পাশের বাড়িতে ফোন এলো। কালে ভদ্রে ওদের ফোন আসে। ডাক পেতেই শোভা ছুটে গেল। হ্যালো, আপনি কি নিবারণ দার স্ত্রী বলছেন? হ্যাঁ। বৌদি, আপনি তাড়াতাড়ি হাসপাতালে চলে আসুন। নিবারণ দার হার্ট অ্যাটাক হয়েছে, অবস্থা ভালো নয়। আমার নাম সুব্রত, নিবারণ দার সঙ্গে কাজ করি। আমরা সবাই হাসপাতালেই আছি, দেরি করবেন না প্লিজ। লাইনটা কেটে গেল। হাউ হাউ করে কান্না। পাড়া প্রতিবেশীরা বোঝালো, এমনকি শাশুড়িও বলল, ভগবানকে ডাকো বৌমা। শোভা বলল, আমি হাসপাতালে যাব। প্রতিবেশীর এক ছেলে কিশোর কলকাতার পথঘাট বেশ চেনে। ঘরে 1000 টাকা ছিল, তাই হাত ব্যাগে পুরে রওনা হলো শোভা তার সঙ্গে। হাসপাতালে যখন পৌঁছালো তখন রাত 7:15। চত্বরে লোকজনের ভিড়। দালালরা জুলজুল করে দেখছে। কিশোর পরামর্শ দিল রিসেপশনে গিয়ে নিবারণের খোঁজ করতে। নিবারণ নামটাই 3টে ছেলেকে কাছে আনলো। আপনি এসে গিয়েছেন বৌদি? আমি সুব্রত, নিবারণ দার সহকর্মী। আমি ফোন করেছিলাম আপনাকে। যাক, ঠিক সময় এসে গেছেন। শোভা দেখল ওদের বয়স 30-এর মধ্যে। জিজ্ঞাসা করলো, এখন কেমন আছেন উনি? ডাক্তার কি বলছে? দ্বিতীয় জন বলল, আজকের রাতটা কাটলে আশা আছে। সঙ্গে সঙ্গে বুক মুচড়ে কান্না বেরিয়ে এলো। সুব্রত বলল, কাঁদবেন না বৌদি, আমরা তো আপনার পাশে আছি।
আপনি বরং ওখানে গিয়ে বসুন। ওরা ওকে জায়গা করে দিল বসার জন্য। চোখ মুছে শোভা বলল, টাকা পয়সা ওসব নিয়ে চিন্তা করবেন না বৌদি। আপনি কি কিছু খেয়ে এসেছেন? মাথা নাড়ল শোভা। সে তখন খাওয়ার কথা ভাবতেই পারছে না। ওরা তিনজন একটু সরে গেল। বারংবার শোভার দিকে তাকালো। নিজেদের মধ্যে পরামর্শ করে ওরা ডাক্তারের কাছে গেল। শোভার খুব ইচ্ছে করছিল নিবারণকে দেখতে। হয়তো নিবারণ আজ রিহার্সালে না গিয়ে বাড়ি ফিরত। রিহার্সালে যেতে পারবে না ভেবে কি ওর মনে কষ্ট হয়েছিল? তাই থেকে কি ওর বুকে ব্যথা হলো? সে কিশোরকে পাঠালো খোঁজ নিতে এখন নিবারণের কাছে যাওয়া যাবে কিনা। কিশোর ফিরে এসে জানালো, এখন দেখা করার সময় চলে গেছে। রাত 11টা নাগাদ ওরা ফিরে এলো গম্ভীর মুখে। সুব্রত বলল, বৌদি বাড়িতে কত টাকা আছে? বাড়িতে তো নেই, ব্যাংকে আছে। শোভা বলল, কত? লাখ তিনেক আছে? ও বাবা, না না, বোধ হয়, আমি ঠিক জানি না। দ্বিতীয় জন বলল, না না, নিবারণদা ঘুষ নিত না, অত টাকা ব্যাংকে থাকতেই পারে না। নাটকের দলের জন্য চাঁদা দিতে হতো প্রত্যেক মাসে। সুব্রত বলল, সমস্যা হয়েছে বৌদি। ডাক্তার বলেছে আজকের রাতটা যদি কেটে যায় তাহলে কালই বাইপাস সার্জারি করতে হবে। পরে অফিস থেকে টাকা পেতে পারবেন, কিন্তু অত খরচ এখানে করতে চাইছেন না। খুব কমপ্লিকেশন আছে, নার্সিং হোমে নিয়ে যেতে হবে। অবশ্য অপারেশন করলেই যে সাকসেসফুল হবে তার কোনো গ্যারান্টিও নেই। চান্স নেওয়া আর কি, বুঝলেন তো বৌদি? সুব্রত বলল। আমি বুঝতে পারছি না কি করব। শোভা কেঁদে ফেলল। সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। নার্সিং হোমে গেলে অফিস টাকা দেবে কিনা সন্দেহও আছে। যা করার তা এখনই করতে হবে। কত টাকা আমি কোথায় পাবো? ঠিক, আর ধার করে খরচ করলেই যে নিবারণদা সুস্থ হবে এমন তো নয়। মাঝখান থেকে আপনাদের ফ্যামিলি সর্বশান্ত হয়ে যাবে। তৃতীয় জন বলল, আমি বলি কি, এখানেই থাক নিবারণদা। আপনার একটা কিছু করুন, ওই একমাত্র রোজগারের লোক আমার, ও না থাকলে আমরা না খেয়ে মরব। কেঁদে ফেলল শোভা। ওসব নিয়ে চিন্তা করবেন না বৌদি, সুব্রত বলল। অফিসে কাজ করতে করতে অসুস্থ হয়েছেন নিবারণদা। এক্ষেত্রে নিবারণদা না থাকলে আপনি চাকরি পাবেনই, আপনার চাকরি হবেই। অবশ্য নিবারণদার চেয়ে কম মাইনে পাবেন, কিন্তু সেই সাথে ওর গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ডের টাকা ছাড়াও প্রত্যেক মাসে পেনশনের টাকা যোগ করলে অনেক আয় হবে আপনার। দ্বিতীয় জন বলল, তাছাড়া শুনলাম নিবারণদার একটা দিক পড়ে গেছে, বাকি জীবনটা বেঁচে থাকলেও বিছানায় শুয়েই থাকতে হতো। সেটা আরো বড় সমস্যা বৌদি। সুব্রত বলল, তাহলে আমরা অপেক্ষা করি। চাকরির জন্য আপনি একদম ভাববেন না। 4 জন 50+ বিধবার অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, ওটা আমি হ্যান্ডলিং করি। আপনারটা প্রায়োরিটি লিস্টের টপে দেব। কতদূর পড়াশোনা বৌদি আপনার? হায়ার সেকেন্ডারি, ফিসফিস করে বলল শোভা। পরদিন সকাল 10:30টায় নিবারণের মৃত্যু হলো। নার্সদের কেউ একজন বলেছেন আজ সকালের মধ্যে বাইপাস হয়ে গেলে হয়তো বেঁচেও যেত। সুব্রত তাকে ধমকেছিলেন, গ্যারান্টি দিতে পারতেন? পারতেন না তো? তাহলে এসব বাজে কথা এখন বলছেন কেন? এসব কথা বলবেন না। শেষ কাজ চুকিয়ে দিতে নিবারণের দেহ নিয়ে আসা হয়েছিল তার গ্রামে। ওর অফিসের ছেলেরা খুবই করেছিল। সব শেষ করে রাত্রে ফিরে যাওয়ার সময় ওরা একটা দরখাস্ত লিখে শোভাকে সই করিয়ে নিয়ে গেল। না হলে ওই কারণেই হয়তো শোভাকে আবার যেতে হতো, অথবা ওদের এত দূরে কাউকে আসতে হতো। এই গ্রামে আর একজন বিধবা বাড়ল। শেষ বিধবা যিনি, যার স্বামী 8 মাস আগে মারা গেছেন রেলের চাকরি করতে করতে।
তিনি এসে পরের দিন শোভাকে অনেক সান্ত্বনা দিলেন। এতদিন যে জীবন কাটিয়েছ শোভা, আজ থেকে সেটা ভুলে যেতে হবে। রেল নিশ্চয়ই তাকে চাকরি দেবে, তবে চাকরি দিলে যেন শোভা বয়সটা কমিয়ে বলে, তাহলে অনেক বেশি দিন সে চাকরি করতে পারবে। শাশুড়ি চুপচাপ শুনছিলেন, শেষ পর্যন্ত না বলে পারলেন না, এ কি অন্যায় কথা! ছেলে আমার পেটে হয়েছে তখন কোথায় ছিল বৌমা? তা সেই ছেলে মরে গেলে আমার বদলে বৌমা কেন চাকরি পাবে? প্রতিবেশিনী বিধবা বললেন, আপনার যে 70-এর উপর বয়স হয়ে গেছে, তাছাড়া সরকারের নিয়মে বউকেই চাকরি দেয়। এ তো ভালোই হলো, আপনি বাড়িতে আরাম করবেন, ভ্যান ট্রেন ঠেলে আপনাকে চাকরি করতে যেতে হবে না, ফ্যামিলির আয় তো বেড়ে গেল। শাশুড়ির মন্তব্য শোভার ভারী অপছন্দ হলো, সে মনে পুষে রাখল। নিয়মভঙ্গের দিন অফিসের লোকজন এলো। সুব্রত বলল, একদম চিন্তা করবেন না বৌদি, আমি নিজে বড় সাহেবকে দিয়ে সই করিয়ে পাঠিয়েছি হেডকোয়ার্টার্সে আপনার অ্যাপ্লিকেশনটা। সেখানেও অনেক লোক আছে, তারা বেশ কয়েকজনকে ডিঙিয়েই আপনাকে আগে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাঠাবে। তার আগে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ? নার্ভাস হয়ে গেল শোভা। একদম ঘাবড়াবেন না, আমরা তো আছি। শুনুন, যেদিন ইন্টারভিউ দিতে যাবেন সেদিন পারলে সাদা থান পরে যাবেন, আর চোখ অবধি ঘোমটাটা টেনে রাখবেন এবং মাঝে মাঝে ফুঁস ফুঁস করে কাঁদবেন। কাঁদবো? ওই একদিন, না কাঁদলে সিম্প্যাথি পাবেন কি করে? সুব্রত বলল। চাকরিটা হয়ে গেল শোভার। তার কান্না শুনে দু একটা প্রশ্ন করে ছেড়ে দেওয়া হয়েছিল। অ্যাপয়েন্টমেন্ট লেটার যেদিন ডাকে এলো সেদিনই সুব্রত হাজির। এবার আমাদের খাওয়াতে হবে বৌদি। শোভা হাসলো। নিশ্চয়ই, কি খাবেন বলুন? ওটা আপাতত মুলতবি থাক। হ্যাঁ, সোমবারে তো জয়েন করছেন, থান পরার দরকার নেই, সাদা শাড়ি নীলচে পাট শাড়ি পরবেন। আর একটা কথা বৌদি, বলুন। সুপারভাইজার যখন খাতা এগিয়ে দিয়ে সই করতে বলবে আপনাকে, তখন কান্নায় ভেঙে পড়বেন, যেন খাতাটা নষ্ট হয়ে যায় চোখের জলে ভিজে। সুব্রত বলল। উমা, কেন? কদিন বাদে খাতায় আমাদের হাজিরা হিসাব করা হবে। যারা পাওনা ছুটির বেশি কামাই করেছে তাদের মাইনেটা কাটা যাবে, প্রমোশনও হবে না। আপনি চোখের জলে খাতা ভিজিয়ে দিলে আমরা বেঁচে যাব। সুব্রত বলল। কিন্তু অত জল আমি কি করে বের করব? ওর মরে যাওয়ার পর যে কেঁদেছিলাম, তাতে তো শুধু গালই ভিজেছিল। শোভা বলল। প্র্যাকটিস করুন বৌদি, প্র্যাকটিস করলে কি না হয়। সুব্রত বলল। তাই হলো। চটি খাতার সুপারভাইজারের দেখানো জায়গায় সই করতে গিয়ে সশব্দে এমন ভাবে কেঁদে ফেললো যে পাতাটা তো ভিজলই, তার উপরে সেই খাতা তুলে নিয়ে দুমড়ে মুচড়ে মুখে চাপা দেওয়ায় বাকি পাতাগুলো নষ্ট হলো। সুপারভাইজার হা হা করে উঠলো। করো কি? খাতা কেড়ে নিয়ে বলল, যা, খাতাটাই গেল। নিবারণ খুব লাকি ছিল, আমি মরে গেলে আমার বউ এভাবে কাঁদবে না। ধীরে ধীরে শাড়িতে রং লাগছিল বলে চট করে কারো চোখে পড়েনি। তৃতীয় মাসে রঙিন শাড়ি পরে অফিসে আসতে বাধ্য হলো শোভা, কারণ দুটোই সাদা শাড়ি পরে পরে লাট হয়ে গেছে। আর তো আলমারি বোঝাই সাদা শাড়ি নেই। শাশুড়ির কথা ভেবে বাড়িতে মাছ মাংস খায় না সে। প্রতিবেশিনী বিধবা বললেন, তুই একটা বোকা, টিফিনে একদিন মাছ একদিন মাংস খেও। আমি তাই খাই। এখন অফিস থেকে বাড়ি ফিরতে একটু দেরি হয়, প্রায় 10টা বেজে যায়। সুব্রতকে তো সময় দিতে হয় না, সে রোজ রেস্টুরেন্টে নিয়ে গিয়ে মোগলাই পরোটা, মাংস বা ফিশ কবিরাজি খাওয়ায়। কদিন পরে সদ্য বদলি হয়ে আসা একজন অফিসার শোভাকে নিজের সেকশনে নিয়ে এলেন। এ ব্যাপারে অন্য অফিসারের আপত্তি নেই, কারণ
শোভা এখন কোনো কাজ জানে না, তেমনি কাজ শেখার আগ্রহও নেই। 6 মাস পরে তার চাকরি পাকা হয়ে যেতে সে বুঝে গেছে চুরি করে ধরা না পড়লে চাকরি যাবে না। কিন্তু কখনোই সে অফিসারের অবাধ্য হয় না, সহকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহারও করে না। সে নতুন অফিসারকে বিনীতভাবে জানিয়ে দিল এখনো সে কাজ শিখে উঠতে পারেনি। অফিসার বললেন, জন্মে কেউ ম্যাট্রিক পাশ করে না, আস্তে আস্তে শিখে নিও। অফিসের পরে দেখা করো, আমি সব শিখিয়ে দেব। সেই দিন থেকে সুব্রত আর অফিসারের মাঝে সময় দিতে বাধ্য হলো শোভা। সেদিন সন্ধ্যের কিছু পরে অফিসারের গাড়ি তাকে স্টেশনে নামিয়ে দিল। খুব বৃষ্টি হচ্ছিল, রাস্তায় লোক নেই, স্টেশনটায় শুধু যাত্রীরা। প্ল্যাটফর্মে ঢুকতে গিয়ে সে তিনজনকে দেখতে পেল। 3 বুড়ি, মাথায় চুল পাকা, তোবড়ানো গাল, গায়ে কালো কোট। তিনজনই টিকিট চেকার। সহসা একজন এগিয়ে এসে বলল, কিরে শোভা, মনে হচ্ছে খুব আরামেই আছিস। এই দেখ না, আমাদের চেকিং এ দিয়েছে, ভালো লাগে বল? আর একজন বলল, 70 পেরিয়ে গেছে, কিন্তু বলতে তো পারি না। অফিসের খাতায় তো এখনো 52ই আছে। মাঝে মাঝে বদমাইশ অফিসার এই বয়সে এখনো দাঁড় করিয়ে রেখেছে। শোভা চিন্তিত হলো, তারও তো 10 বছর এপিডেপিড করে কমানো আছে। বাড়ি ফেরা মাত্র শাশুড়ি ঝাঁঝিয়ে উঠল, এত রাত হয় কেন? সেই কখন ছুটি হয়ে গেছে? বাড়ির বউ শহরে গিয়ে প্রজাপতি হয়ে উড়ে বেড়াচ্ছ? মাথা নাড়ল শোভা, আশ্চর্য, আপনার ছেলে যখন শেষ ট্রেন ধরে বাড়ি ফিরত তখন তো তাকে কিছু বলতেন না। সে তো নাটক করত, রিহার্সাল দিয়ে ফিরত। আমিও তো তাই করছি, রোজ নতুন নাটক করছি, ব্যাপারটা তো একই। শোভা বলল। নমস্কার। গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লাগে দয়া করে একটা লাইক করতে ভুলবেন না।